আসসালামু আলাইকুম। আমি আয়াতুল্লাহ আল সাবা। আজকে আমরা প্রথম কম্পিউটার থেকে কোয়ান্টাম কম্পিউটার প্রযুক্তির সম্পূর্ণ বিবর্তন ব্যাখ্যা করব। আপনি কি কখনো ভেবে দেখেছেন রোমের সময় একটি কম্পিউটার কিভাবে আমাদের হাতের মুঠোয় এসেছে? আসলে এটি আপনার চিন্তা শক্তিকে চমকে দিতে পারত। এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার এআই ক্যাপটন, যার নির্মাণ ব্যয় ছিল প্রায় 7,000 কোটি টাকা এবং এটি অন্তত অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। প্রতি সেকেন্ডে এটি 2 কোয়ান্টিলিয়ন গণনা সম্পন্ন করতে সক্ষম। কিন্তু এই আধুনিক কম্পিউটারও শীঘ্রই পেছনে পড়ে যাবে। কারণ কি জানেন? কারণ গুগল ইতিমধ্যে এমন একটি চিপ তৈরি করেছে যা প্রতি সেকেন্ডে 3 × 10⁻13 পর্যন্ত জটিল হিসাব করতে সক্ষম। এই ধরনের একটি সমস্যার সমাধান করতে আজকের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের মহাবিশ্বের বর্তমান বয়সের চেয়েও 500 ট্রিলিয়ন গুণ বেশি সময় লাগবে। কিন্তু এই নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা সক্রিয় চিপটি সেই কাজ করতে পারে মাত্র 5 মিনিটে। এই চিপ এমন একটি সমস্যার সমাধান করতে পারে যার জন্য আজকের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটারকে 10 সেপ্টিলিয়ন বছর সময় লাগবে। এতদিন ধরে আমাদের ক্লান্ত ও সীমাবদ্ধ কম্পিউটারগুলো 3 থেকে 4 বছর পর পর দ্বিগুণ প্রসেসিং ক্ষমতা অর্জন করতে পারত। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার চিপ আসার সাথে সাথেই পুরো চিত্র বদলে যাবে। এ যেন বিশ্বজগতের নতুন আধিপত্যের আবির্ভাব। আজ আমরা কম্পিউটার কল্পনাও করতে পারি না প্রোগ্রামিং ছাড়া। এই ধারণায় একসময় তৈরি করেছিল একটি দারুণ উন্নত প্রযুক্তি, দ্য অ্যানালিটিক্যাল ইঞ্জিন, যা পৃথিবীর প্রথম প্রোগ্রামযোগ্য কম্পিউটার হিসেবে পরিচিত। যদিও এটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি, এটি ছিল এক অত্যন্ত আধুনিক চিন্তাধারা, কিন্তু সময়ের থেকে এতটাই এগিয়ে ছিল যে সে সময়ের আর্থিক সীমাবদ্ধতার কারণে এটি সম্পূর্ণরূপে প্রস্তুত করা যায়নি। যদি এটি তৈরি হতো তাহলে এটি হতো 30 ফুট লম্বা ও 10 ফুট চওড়া এক বিশাল মেশিন, যা চলতো বিদ্যুতে নয় বরং বাষ্প চালিত পদ্ধতিতে। এখন মজার বিষয় হলো, জানেন কি তখন কিভাবে কোড লেখা হতো এবং কিভাবে তা কম্পিউটারে ইনপুট হিসাবে দেওয়া হতো? সেই সময় ম্যানুয়াল তৈরি করা পঞ্চকোড ব্যবহার করে প্রোগ্রাম কোড লেখা হতো। এভাবেই তখনকার প্রোগ্রামিং কোডের চেহারা হতো। এই কোডগুলো একত্রে একটি অ্যালগরিদম গঠন করত, যা নির্ধারণ করত কোন ইনপুট কি আউটপুট হবে। চার্লস ব্যাবেজ এর ছাত্রী অ্যাডা লাভলেস, যিনি গণিতবিদ হিসেবে ছিলেন অত্যন্ত দক্ষ, তিনি লিখেন বিশ্বের প্রথম অ্যালগরিদম, যার মাধ্যমে বার্নলি নাম্বার সিরিজ গণনার ধাপ নির্ধারণ করা হয়েছিল। এখান থেকে কম্পিউটার অটোমেশন শুরু হয়েছিল, প্রোগ্রাম যোগ্যতা আসে এবং অ্যারিথমেটিক লজিক ইউনিটের ধারণা, মেমোরি স্টোরেজের ধারণা বাস্তব রূপ নিতে থাকে। তবে এসব কম্পিউটার প্রোগ্রামযোগ্য হলেও সেগুলো তখনও মূলত যান্ত্রিক ছিল, আর যেহেতু যান্ত্রিক ছিল সেহেতু তত মানব শ্রম বেশি, গতি কম এবং প্রচুর যন্ত্রাংশ দরকার হতো, যার ফলে এগুলোর আকারও বিশাল হতো। তাই বাস্তবে উন্নত কম্পিউটার তৈরি করতে হলে আমাদের দরকার ছিল আরো কিছু। এখান থেকে যাত্রা শুরু হয় প্রথম প্রজন্মের কম্পিউটার, সাল 1940 থেকে 1900। প্রথম প্রজন্মের কম্পিউটারের মূল বৈশিষ্ট্যগুলো হলো, প্রথমত, এর সার্কিটে ব্যবহৃত হতো ভ্যাকুয়াম টিউব। দ্বিতীয়ত, এগুলো আকারে ছিল বিশাল ও বিদ্যুৎ খরচ ছিল অত্যাধিক। তৃতীয়ত, প্রোগ্রামিং করা হতো মেশিন ল্যাঙ্গুয়েজে, যা খুব জটিল ছিল। চতুর্থ, এগুলা প্রচুর তাপ উৎপাদন হতো এবং প্রায়ই ব্যর্থ হয়ে যেত। শেষে ইনপুট নেওয়া হতো পাঞ্চ কার্ড ও পেপার টেপ থেকে, আর আউটপুট পাওয়া যেত প্রিন্ট আউট আকারে। আচ্ছা, এখন একটি সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক কিভাবে একটি ইলেকট্রনিক সার্কিট তৈরি হয়। ধরুন, একটি সাধারণ সার্কিটের মধ্যে এমনভাবে ধাতব প্লেট বসানো হয়েছে যাতে বাতির মধ্যে থেকে নির্গত ইলেকট্রনগুলো সেই প্লেটে আঘাত করে। মাঝখানে এক ধরনের গ্রিড বসানো হয়েছে যার কাজ হলো ইলেকট্রনের প্রবাহ নিয়ন্ত্রণ করা, যেন পানির ট্যাপের মতো খোলা বা বন্ধ করা যায়। এই গ্রিডটি নিয়ন্ত্রণ করা যায় ইলেকট্রিক ভোল্টেজ প্রয়োগ করে। সঠিক ভোল্টেজ ইলেকট্রনকে আকর্ষণ করে এবং দ্রুত প্রবাহিত হতে সাহায্য করে, আর ঋণাত্মক ভোল্টেজ প্রবাহ কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়। এই সাধারণ কিন্তু কার্যকর ব্যবস্থা পরিচিত ছিল ভ্যাকুয়াম টিউব নামে। এই কারণেই প্রথম প্রথমের কম্পিউটারগুলো বাল্বের মাধ্যমে পরিচালিত হতো এবং আকারে পুরো একটি রুমের সমান হতো। উদাহরণস্বরূপ, একটি কম্পিউটার 80 ফুট চওড়া ও 8 ফুট লম্বা হতো। যখন এটি চলতো,
মনে হতো হাজার হাজার বাল্ব একসাথে চলছে। তাপের পরিমাণ এতটাই বেশি হতো যে ইঞ্জিনিয়াররা মজা করে বলতো ঠান্ডার সময় হিটার আর লাগবেন। ইলেকট্রনের এই প্রবাহ অন অফ করে বাইনারি ভাষে রূপান্তরিত হতো, যার মাধ্যমে কোডিং এর কম্পিউটার নির্দিষ্ট আউটপুট দিতে পারে। ফলে কম্পিউটার এখন ইলেকট্রনিক কোডে রূপান্তরিত হয়েছিল এবং পঞ্চকোড আর প্রয়োজন ছিল না। তবে তখনও কম্পিউটার অপারেটরদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, কারণ প্রতিদিন প্রায় 30 থেকে 50টি বাল্ব ফেটে যেত, যেগুলো সঙ্গে সঙ্গে পরিবর্তন করা হতো। এই অভিজ্ঞতা থেকেই বিজ্ঞানীরা বুঝতে পেরেছিল এত বড় আকারের কম্পিউটার বাস্তব জীবনে খুব একটা ব্যবহারযোগ্য নয়। এগুলো প্রচুর জায়গা নিত, বেশি বিদ্যুৎ খরচ করত এবং তাপ উৎপাদনের কারণে দ্রুত নষ্ট হতো। তাহলে কেমন হয় যদি এই একই প্রযুক্তিকে আরও ছোট আকৃতির সার্কিটে স্থাপন করা যেত? সাল 1947। জোহান বার্ডেন, ওয়াল্ট ব্রেটেন এবং উইলিয়াম শকলি যুক্তরাষ্ট্রের বেল ল্যাবস এ একটি সফল গবেষণায় দেখেন কিভাবে একটি ধানের দানার মতো ছোট বস্তু ব্যবহার করে ইলেকট্রনের প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। এই আবিষ্কারই ধীরে ধীরে ভ্যাকুয়াম টিউবের যুগের অবসান ঘটায়। এই ছোট্ট বস্তু ছিল জার্মেনিয়াম নামক এক ধরনের সিলিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, যা পরে আরও উন্নততর ও তাপ সহনশীল সিলিকন দ্বারা প্রতিস্থাপিত হয়। আজকের সকল ডিভাইস ও কম্পিউটারের এই সিলিকন ব্যবহার করা হয়। এই ট্রানজিস্টরগুলো ছিল দ্রুত, কম বিদ্যুৎ খরচকারী এবং আকারে ক্ষুদ্র। এখান থেকে শুরু হয় সিলিকন যুগ এবং আমরা পেয়ে যাই দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। যার মূল বৈশিষ্ট্য হলো ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিশন ব্যবহার এবং এটি আকারে ছোট, বেশি নির্ভরযোগ্য এবং কম শক্তি খরচ। দ্বিতীয়ত, ম্যাগনেটিক কোর ও মেমোরি ব্যবহার, এবং এটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং উচ্চস্তরের ভাষা যেমন ফরট্রান ও কোবাল ইউজ হয়। এটি টাইম পিরিয়ড 1956 to 1963। কিন্তু কম্পিউটার প্রযুক্তির অগ্রগতি এখানেই থেমে থাকেনি, এটি আরো এক ধাপ এগিয়ে যায়। আপনি জানেন, প্রাথমিকভাবে ভ্যাকুয়াম টিউবগুলোকে তারের মাধ্যমে একটির সাথে আরেকটি যুক্ত করা হতো। এজন্য কম্পিউটারগুলো দেখতে হতো অনেক তারে মোড়ানো বিশৃঙ্খল কাঠামোর মতো। একই সমস্যা ছিল শুরুতে ব্যবহৃত সেমিকন্ডাক্টরগুলোর ক্ষেত্রেও। তখন সেই ছোট ছোট সেমিকন্ডাক্টর চিপগুলোকেও কম্পিউটারের সার্কিটে তার দিয়ে সংযুক্ত করতে হতো। ফলে কম্পিউটারের আকার বাস্তবে খুব একটা ছোট হতো না, বরং এটি 30 থেকে 40% পর্যন্ত কমানো যেত। এরপর 1958 সালে ঘটে একটি বিশাল অগ্রগতি। টেক্সাস ইনস্ট্রুমেন্ট এর জ্যাক ক্যালবি আবিষ্কার করেন ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী। আপনি আজ যেসব মাদারবোর্ড, র্যাম, এসএসডি ইত্যাদি দেখতে পান, সেগুলো প্রতিটিতে রয়েছে অসংখ্য ছোট সেমিকন্ডাক্টর, যা একটি মাত্র সার্কিট বোর্ডে একত্রে স্থাপন করা হয়। এই আইসির ধারণা ছিল জ্যাক ক্যালভির অবদান, যা কম্পিউটার প্রযুক্তিকে যেন ডানা পাখা দিয়ে শেখায়। কম্পিউটারের আকার আরও ছোট হয়, বিদ্যুৎ খরচ ও যন্ত্রাংশের সংখ্যা কমে আসে, ফলে দাম অনেক কমে যায়। এক সময় যেখানে একটি কম্পিউটার তৈরি করতে $7 মিলিয়ন লাগতো, এখন কিছু লক্ষ টাকা ব্যয়ের তা সম্ভব। এছাড়া কম্পিউটারগুলো পোর্টেবল বা বহনযোগ্য হয়ে ওঠে। তবে যদি আপনি ভাবেন এই পর্যায়ে এসে কম্পিউটারগুলো আজকের মতো ছোট হয়ে গিয়েছিল, তাহলে ভুল ভাবছেন। তখনও পার্সোনাল কম্পিউটারগুলো ছিল একটি মিনি ফ্রিজের মতো আকারের। কেন? কারণ তখনও মাইক্রোপ্রসেসরের যুগ শুরু হয়নি, যা শুরু হয় 1970 সালে। এটি ছিল তৃতীয় প্রজন্মের সূচনা। তৃতীয় প্রজন্মের কম্পিউটারের মূল বৈশিষ্ট্যসমূহ হল ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হতো, আরও ছোট, নির্ভরযোগ্য এবং দক্ষ, ইনপুট ও আউটপুটের জন্য কিবোর্ড ও মনিটরের ব্যবহার, অপারেটিং সিস্টেমের সূচনা, বেসিক এর মতো উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার উদ্ভব। এই ছিল এক অনন্য ধারণা, একটি পুরো কম্পিউটার সার্কিটকে এমন একটি ক্ষুদ্র ডিভাইসে রাখা যা আপনি আপনার হাতের তালুতেও ধরতে পারেন। এই ছিল মাইক্রোপ্রসেসর শক্তি, যেখানে ইন্টিগ্রেটেড মেমোরি, প্রসেসিং ইউনিট এবং আরও অনেক কিছু সমন্বয় ঘটেছিল একটি মাত্র চিপে।
So, welcome to the era of fourth generation of computers. এখন আমরা কম্পিউটারের চতুর্থ জেনারেশনের মূল বিষয়সমূহ জানব। এতে মাইক্রোপ্রসেসরের ব্যবহার হয়, যা একটি চিপে হাজার হাজার আইসি। এটি অত্যন্ত ছোট, শক্তিশালী ও সাশ্রয়ী হয়ে থাকে। এটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মাউস ও মোবাইল ডিভাইসে ব্যবহার হয়ে থাকে এবং এর মাধ্যমে নেটওয়ার্কিং ও ইন্টারনেটের আবির্ভাব হয়। এটি পার্সোনাল কম্পিউটিংয়ে ব্যাপক প্রসার ঘটায় এবং এর টাইম পিরিয়ড হচ্ছে 1971 থেকে প্রেজেন্ট। এখন চিন্তা করুন, এক সময় যেখান থেকে শুরু হয়েছিল বিশাল ঘরভর্তি কম্পিউটার দিয়ে, সেখান থেকে শুরু করে কিভাবে সিলিকন ট্রানজিস্টরের আকারের ক্রমান্বয়ে ছোট হতে হতে আজকের মাইক্রোপ্রসেসরে এসেছে। উদাহরণস্বরূপ 1970 সালে প্রথম মাইক্রোপ্রসেসর ছিল 10,000 ন্যানোমিটার আকারের ট্রানজিস্টর নিয়ে গঠিত। তুলনায় আজকের 3 ন্যানোমিটার ট্রানজিস্টর, যার পুরুত্ব মাত্র 20টি পরমাণু সমান। কিন্তু চিন্তা করুন একবার, মাত্র 50 বছরে কি বিপ্লব ঘটেছে। কিন্তু প্রতিটি যুগের একটি শেষ থাকে। ঠিক তেমনই মনে হচ্ছে মাইক্রোপ্রসেসরও এই প্রতিযোগিতার যুগ থেকে শেষ হতে চলেছে। কারণ আপনি যতই ছোট ট্রানজিস্টর বানান না কেন, 2 ন্যানোমিটারের নিচে ইলেকট্রনের চলার পথ এতটাই সংকুচিত হয়ে যায় যে ইলেকট্রন নিজের পথে না গিয়ে ছড়িয়ে পড়ে। সার্কিট ত্রুটিপূর্ণ হয়ে যায়। তাপ ও ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে এসব হয়ে থাকে। হ্যাঁ, আপনি চাইলে 3D প্রযুক্তি ব্যবহার করে আরও বেশি ট্রানজিস্টর একত্র করতে পারেন, কিন্তু একটা পর্যায়ে সেটি বাস্তবিকভাবে আর সম্ভব হবে না। তাই অনেক চেষ্টার পরেও প্রযুক্তি আর আগের মতো এক্সপোনেনশিয়াল হারে উন্নত হবে না। মোরাল ল, যা আগে প্রতি 2 বছরে দ্বিগুণ হতো, এখন সেটিই হতে 4 বছর সময় নিচ্ছে। কম্পিউটার এত উন্নত হওয়ার পরও কিছু সমস্যা রয়ে গেল, যার ভিতর অন্যতম হলো কম্পিউটার এখনও মানুষের ভাষা বোঝে না এবং কম্পিউটার বড় মাপের হিসাব নিকাশ অনেক বেশি সময় নিয়ে থাকে এবং আমাদের বর্তমান প্রযুক্তি এই সমস্যার সমাধানে ব্যর্থ। কিন্তু আপনি কি জানেন, একটা দরজা বন্ধ হলে অন্য দরজা খুলে যায়? So, welcome to the era of 5th generation of computers, and we are already experiencing some of its features, যার মূল বৈশিষ্ট্যসমূহ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটিং। সেকেন্ড, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং মেশিন লার্নিং। থার্ড, প্যারালাল অ্যান্ড প্রবাবিলিস্টিক গণনা করার ক্ষমতা, মানব চেতনা ও বুদ্ধিমত্তার সিমুলেশন করার ক্ষমতা। এই হলো প্রযুক্তির বিবর্তনের এক সম্পূর্ণ কাহিনী, যেখানে আমরা ঘরজোড়া কম্পিউটার থেকে এসে পৌঁছেছি হাতের তালুর মাপের শক্তিশালী চিপে, এবং এখন আমরা দাঁড়িয়ে আছি এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে, যেখানে কম্পিউটার শুধু গণনা নয়, বরং চিন্তা করতেও সক্ষম হবে।